অতজন কালো পোশাক পরিহিত মানুষকে দেখে প্রথমে আমার বিভ্রান্তি হলো, কি আবার গুপিগাইন বাঘাবাইনের ভূতেরা বাজারে নেমে এলো নাকি। তারপরে মনে হলো যে না, এটা তো দেখাচ্ছে একেবারে একটা ফিলহারমোনিক অর্কেস্ট্রার মতো। খালি জুবিন মেহতা নেই, জুবিনের জায়গায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে যেটা হলো সেটা আরও ফানি। মমতা পশ্চিমবঙ্গের যেসব সাংবাদিক ওখানে ছিলেন তাদেরকে বললেন, দেখ তোদের সঙ্গে তো আমি রোজ কথা বলি, আজকে তোরা পিছনে বস, সামনে ন্যাশনাল মিডিয়াকে বসতে দে। গতকালও ন্যাশনাল মিডিয়া একেবারে উপচে পড়েছিল ইলেকশন কমিশনের সামনে, কিন্তু কাগজে কোথায় কি কতটা বেরিয়েছে বা টেলিভিশনে কতটা কি হয়েছে সেটা বুঝতে পারিনি। যেহেতু মমতা ইজ নাও কনসেন্ট্রেটিং অন ইম্প্যাক্ট রাদার দ্যান অন দ্য অ্যাক্ট, ফলে এই খেলাই তিনি করে যাবেন এবং নাটকের চূড়ান্ত পর্বে কালকে সুপ্রিম কোর্টে যাবেন সম্ভবত। সেটা নিয়ে আমি 10টা সোয়া 10টার সময় আরেকটা না হয় ভিডিও করব। এখন এই ন্যাশনাল মিডিয়ার মধ্যে তো সবাই দিদিমণিপন্থী নয়। টাইমস নাওয়ের একজন প্রতিনিধি দিদিমণিকে বললেন যে আচ্ছা, আপনি তো এইসব কথা বলছেন, কিন্তু ইসিআই এর পক্ষ থেকে প্রেসকে যেটা জানানো হয়েছে তাতে বলা হয়েছে যে আলোচনা খুব কর্ডিয়াল হয়েছে এবং আপনি টেবিল চাপড়ে মিটিং ছেড়ে বেরিয়ে গেছেন। তখন মমতা কিন্তু যদি কলকাতা হতো তাহলে হয়তো বলতেন আপনি নিশ্চয়ই মাওয়িস্ট বা নকশাল, হয়তো পুলিশের চিঠি চলে যেত আগামীকাল বা পরশু। দিল্লিতে তো সেটা করা একটু মুশকিল, তাই তিনি বললেন একটু ঝাঁঝিয়েই যে আপনি কি করে জানলেন, আপনি তো সেখানে ছিলেন না, আপনি এখন কার পক্ষেও বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। এইখানেই হচ্ছে মূল কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুবিধে হলো যে তিনি উত্তেজিত হয়ে কিছু করতে গেলে বা বলতে গেলেই ঝোলার বিড়ালটাকে বার করে দেন। এটাই হচ্ছে মূল প্রশ্ন। একই ঘটনা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংসদদের দল নিয়ে গেছিলেন এবং ফিরে এসে অনেক বড় বড় লম্বা চওড়া কথা বলেছিলেন, তারপরে সেটাকে রিফিউট করে ইলেকশন কমিশন একটা অতি সন্তর্পণে সকলকে জানিয়ে দেয় যে অ্যাকচুয়ালি হয়েছিলটা কি। এখন এটাই হচ্ছে, ইট ইজ ইয়োর ভার্সন এগেন্স্ট মাইন। যে কোনো দ্বিপাক্ষিক মিটিংয়ে যদি দুপক্ষই একত্রে একসঙ্গে বসে কোনো সাংবাদিক বৈঠক করে এবং তাদের মধ্যে মতবিরোধ না থাকে, তাহলেই একমাত্র আমরা ধরে নিতে পারি যে মোটামুটি ভিতরে যা হয়েছে বাইরে তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম। এটা কূটনৈতিক স্তরে হামেশাই করা হয়। এই যে আপনারা দেখেন এত বিদেশি অতিথিরা আসেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন, বা নরেন্দ্র মোদী যখন যান তখন যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয় তারপরে যৌথ ইস্তেহার বেরোয়, তাতে উভয়ই সিগনেটারি থাকে, নয় খুব ইম্পর্টেন্ট কিছু হলে একসঙ্গে প্রেস কনফারেন্সও করে। ফলত হোয়াট ট্রান্সপায়ার্ড ইন দেয়ার মিটিং, এটা নিয়ে খুব একটা ধন্দ্ব, খুব একটা জল্পনার অবকাশ থাকেই না। কিন্তু যেহেতু গতকালের সাক্ষাৎটা হয়েছিল একেবারেই দুজন বদরাগী মানুষের মধ্যে, ফলে এটা কোনো একতরফা খেলা কিন্তু হয়নি। মমতা সেখানে প্রবেশ করেছিলেন তিনটে হলুদ ফুলের ডালি নিয়ে। সেগুলো প্রতিনিধি দলের হয়ে চিফ ইলেকশন কমিশনার এবং তার 2 সহকর্মী কমিশনারের হাতে তুলে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হলুদ ফুলের ডালি, জানি না গোলাপ ছিল না ডালিয়া ছিল, সেটা আমি বলতে পারবো না। আর তার সঙ্গে 1 প্যাকেট চয়েসেস মিষ্টি।
বলরামের মিষ্টি না নকুড়ের না বাঞ্ছারামের, সেটাও আমার জানা নেই। এবং মমতার মনে করেছিলেন যে এই মিষ্টি খাইয়ে ফুল দিয়ে আমি যে পরিবেশটা সৃষ্টি করলাম, হয়তো সেই পরিবেশের মধ্যেই ব্যাপারটা শেষ হবে। হতো যদি না উল্টো পক্ষ একই রকম টিকরামবাজ হতো। প্রথমে কথাবার্তা শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় কিছুদিন আগেই জ্ঞানেশ কুমার এবং তার দুই সহকর্মী শুনেছেন। এতৎ সত্ত্বেও যেহেতু তিনি শুরু করতে চেয়েছেন, তিনিই করেছেন। 5-7 মিনিট কথা বলার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় টুক দ্য ব্যাটন এবং বলতে শুরু করেন যে এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। যা যা কথা তিনি বাংলার মাটিতে বা দিল্লির মাটিতে বা অজস্রবার একই কথার তো পুনরুক্তি করে যাচ্ছেন, সেগুলো যখন করলেন, জ্ঞানেশ কুমার খুব ধৈর্য ধরে আরেকজনের কথা দীর্ঘ সময় ধরে শোনার বান্দাই নন। তিনি তারপরে বলতে শুরু করলেন, আর তিনি বলছেন আর মমতা তাতে বাধা দিচ্ছেন। তখন জ্ঞানেশ কুমার বলেন যে আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন তাও বুঝতে পারছি না, আর আপনি যখন কথা বলছিলেন তখন তো আমি কোনো কথা বলিনি, সুতরাং হ্যাভ দ্য ডিসেন্সি অফ লিসনিং টু মি জাস্ট অ্যাজ আই লিসেন টু ইউ। তারপরে জ্ঞানেশ কুমার 1, 2, 3, 4 করে আমার না বলা বাণী ঘনজামিনীর মাঝে যা যা ছিল একের পর এক বাউন্সার দিতে শুরু করেন। তিনি খুব সবিনয়ে শুরু করেছিলেন। মুখ্যমন্ত্রীকে বলেন যে দেখুন, আপনারা তো একেবারে সূচনা পর্ব থেকে আমাদের সঙ্গে অসহযোগিতা করেছেন। আমরা যা যা আপনাদের কাছে অনুরোধ করেছিলাম তার একটাও রক্ষা করেননি, উল্টে সেগুলো কী করে বানচাল করে দেওয়া যায় তার চেষ্টা করেছেন বলে তিনি পরপর কি হয়েছে না হয়েছে এগুলো বলতে শুরু করেন এবং বলেন যে ভারতবর্ষের তো আরও 11টা রাজ্যে হচ্ছে, সেখানে তো আমাদের এটা ফেস করতে হচ্ছে না। সবচেয়ে মুশকিল হলো তৃণমূল কংগ্রেস প্রথম থেকে একটা অ্যাডভার্সারিয়াল পজিশন নিয়েছে এবং সেটা এমন একটা বিন্দুতে গিয়ে পৌঁছেছে যে আপনারা ধরাকে সরা জ্ঞান করছেন। বিএলওরা আক্রান্ত বা সন্ত্রস্ত, বিডিও অফিসে ভাঙচুর করছে আপনার এমএলএরা, পরিষ্কার বোঝা যাচ্ছে ইউ আর ইনস্টিগেটিং দ্য হোল থিং। কিন্তু আপনাকে বলে রাখি, যারা এইসব কাজ করছে তাদের কিন্তু উপযুক্ত শাস্তি পেতেই হবে। ব্যাস, দ্যাট ইজ ওয়্যার মমতা ফ্লেয়ার্ড আপ। এবং তখন তিনি অনেক চেঁচিয়ে টেঁচিয়ে কিছু বলার চেষ্টা করেন এবং তারপর টেবিল চাপড়ে বেরিয়ে আসেন। এখন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনো সমস্যা সমাধানের জন্য কারুর সঙ্গে বৈঠক করেন না, পরিস্থিতি বুঝে করেন। নিজের প্রয়োজন হলে যদি দেখেন তার প্রয়োজন, তাহলে একেবারে বিনয়ে গদগদ হয়ে যা করবার করবেন। আর তিনি যেখানে জানবেন যে রাজনৈতিক ডিভিডেন্ড আমার সমঝোতায় নেই, সংঘর্ষে আছে, সেখানে তিনি কিন্তু বাইরে দেখাবেন যে তিনি খুব সমঝোতাকামী, কিন্তু তার আসল এজেন্ডা হচ্ছে একটা সংঘর্ষমূলক পরিস্থিতি তৈরি করে মিটিং থেকে বেরিয়ে জন অফ আর্কের ঢঙে আমি আজকে থেকে আমরা বয়কট করলাম। ছেদো কথা, কিন্তু এটাই আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজনৈতিক ট্র্যাজেক্টরি দেখেন তাহলে এটাই হচ্ছে। মমতা যখন সবে এমপি হয়ে গেছেন দিল্লিতে, তখন পশ্চিমবঙ্গের উন্নয়নের ইস্যু নিয়ে অজিত পাজা, কংগ্রেসের তৎকালীন নেতা, জ্যোতি বসুর সঙ্গে সংসদ ভবনে একটা সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছিলেন। মমতা এমন নাটক করতে শুরু করেন যে অজিতবাবু শেষ পর্যন্ত পিছপা হয়ে যান। সবচাইতে ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক অসহযোগিতার ছিল ওই আমাদের ইনফরমেশন সেন্টারে সিঙ্গুর নিয়ে তার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের সাক্ষাৎ। এই সাক্ষাৎকারটা সম্ভব করেছিলেন অন্তরাল থেকে গৌতম দেব, এই আশায় যে বুদ্ধবাবু আর মমতা মুখোমুখি বসলে এই স্পর্শকাতর সমস্যাটার একটা কিনারা হলেও হতে পারে। তারপরে আসরে নামেন গোপাল কৃষ্ণ গান্ধী। আমার ধারণা বুদ্ধবাবু সারা জীবনে যা করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে তিনি তাই করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো হাত জড়িয়ে ধরে তিনি অনুনয় করে বলেছিলেন যে দেখুন, এখানে কারখানাটা করতে দিন, যদি না করেন তাহলে বাংলার কি সর্বনাশ হয়ে যাবে আপনি সেটা কল্পনাও করতে পারছেন।